আর গফরগাঁ বর্তমান ময়মনসিংহ জেলা ইসাখার শাসনাধীন অঞ্চলের মধ্যে পড়তো এবং এইটা তার প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের তারুণ্যে আমরা জানতাম গফরগাঁয়ের মানুষ দুর্ধর্ষ সাহসী, ঠিক না? আমি ভাবতাম কেন? ইসাখার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ভাটি অঞ্চলের জলাভূমি এবং নদীগুলোর সুবিধা ব্যবহার করা। গফরগাঁও ছিল মোগর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলে অবস্থিত, যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল। গফরগাঁও নদী বেষ্টিত এলাকা হয়, এটা তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল এবং এখানকার স্থানীয় জমিদাররা তার পক্ষে লড়াই করছিল। তার মানে গফরগাঁয়ের আজকের জনগণ ইসাখার সৈনিক, ইসাখার বাহিনীর অংশ। এই গফরগাঁয়ের লোকেরাই ছিল ইসাখার বাহিনী। এরা সাহসী হবে না তো কে সাহসী হবে? এবার বুঝেছেন আমার গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা, আপনারা কার উত্তরাধিকার, কোন বীরের রক্ত আপনাদের ধমনীতে প্রবাহিত হইতেছে? আর আমি বাংলাদেশের আর্মি চিফ হইলে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বা ইসাখা। গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া ওই দুই অঞ্চলের আগুন বরাবর পোলাপানদের নিতাম ওই রেজিমেন্টে। ওদের যুদ্ধে যাইতে হইতো না। গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া রেজিমেন্ট আসতেছে এটা শুনলেই কাপড় নষ্ট হইয়া পালাইতো শত্রুরা। আমি কোনো নতুন রাজনৈতিক দল করলে প্রথম কমিটি ঘোষণা করতাম ব্রাহ্মণবাড়িয়া আর গফরগাঁও। আমার সবচেয়ে শক্তিশালী মিলিটেন্ট সংগঠন হইতো এই দুই জায়গায়। আমি ইসাখার যে রাজত্বের এলাকা নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দইয়া এই অঞ্চলগুলোতে প্রথম সংগঠনটা তৈরি করতাম। ইসাখা হয়তো আমাদের আইকন। ইতিহাসে 12 ভূঁইয়াদের প্রতিরোধ, ইসাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে এক ঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে। আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেনি। তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুক চিতায় দাঁড়াইছে। গফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন মোগলদের হারাই দিচ্ছেন আপনারা। কি বিশাল বীরত্ব আপনাদের!